আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। আজ 1 জুলাই ফ্যাসিস্ট সরকার পতনের যে কোঠাবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল তার বর্ষপূর্তির প্রথম দিন আজ জুলাইকে বলা হয় রক্তাক্ত জুলাই। আর সেই রক্তাক্ত জুলাইয়ের সফলতা আসে আগস্ট মাসে, যে সেখান থেকেই এখনো পর্যন্ত একটাই দাবি, জুলাই সনদ। আসলে কি হবে? জুলাই সনদ কি জুলাইয়ে হবে? এটাই আমাদের আজকের প্রশ্ন। আর এই বিষয়ে আমরা আলোচনা করতে স্টুডিওতে রেখেছি সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আপনার কি মনে হয় যে জুলাই সনদ জুলাইয়ে পূর্ণাঙ্গ রূপে হবে? এই প্রশ্ন তো আসলে এখন এটা দিন যত যাচ্ছে ততই প্রকট হয়ে উঠছে। দেখেন, জুলাই সনদ বা জুলাই চার্টার মানে এটা কি? এটা একটা, ধরেন যদি আমরা বলি যে মানে এটা সবগুলো পক্ষের গত বছরের 5 আগস্টের পূর্ববর্তী সরকার যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ওই সময় আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী থেকে 9 দফা, তারপর 1 দফা। তো আস্তে আস্তে সবগুলো পক্ষ, তৎকালীন সরকারের যে বিরোধী পক্ষগুলো সব একজোট হয়েছিল, তারা একই মঞ্চ থেকে তারা লড়াই করেছে, সফলতা পেয়েছে। এবং নতুন একটা অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে যে দাবিগুলো ছিল, একটা ঐক্যমত্যের প্ল্যাটফর্মে আসা। এখানে সনদ মানে কি? সবগুলো পক্ষকে মিলে কিছু বিষয়ে তারা একমত হওয়া। এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন যে সবগুলো রাজনৈতিক দল যেই বিষয়গুলো ঐক্যমত হবে সেগুলোকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব, একটা আমরা নির্বাচন অনুষ্ঠিত করব। এখন ঘটনা হচ্ছে, দেখেন, যখন আপনি একটা দফায় আন্দোলন করেছেন তখন ছিল হচ্ছে 1 দফা, যে শেখ হাসিনার পতন। আর এখন তো 1 দফা না, এখন হচ্ছে যে চুলচেরা বিশ্লেষণ করে অনেকগুলো রাজনৈতিক দলের, যদি আপনি বলেন প্রধানতম রাজনৈতিক দলের পাশাপাশি আরও যারা যে রাজনৈতিক দল করছে, সকলের সম্মতিতে যখন একটা কাজ করতে হবে, এটা খুবই কঠিন কাজ। এখন দেশে এই ঐক্যমত্য কমিশনের যে প্রধান ডক্টর আলী রিয়াজ সাহেব, তিনি তার সাথে যারা আছেন, বদিউল আলম মজুমদার আছেন, ইফতেখার সাহেব আছেন, আরও যারা বিজ্ঞজনরা আছেন, তাদের সাথে সরকারের লোকজন আছেন এবং অংশীজনরা, সকলে মিলে এই আলোচনাটা শুরু হয়েছে। প্রতিদিনই আমরা দেখছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে সবই আসছে কে কি বলছে। প্রথম দিনে আপনার মনে আছে প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন যে হ্যাঁ, কে কি চাইবে, যেটা চাইবে না আমরা এটা ওয়েবসাইটে তুলে দিব, জনগণ জানো, অমুক চাচ্ছে না। উনি একটু বলেছিলেন, রাগ করেই বলছিলেন। এর পরবর্তীতে কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা একটা আদর্শ আছে, তার দলের একটা সঙ্গবিধি আছে, প্রত্যেকটা দল তার সঙ্গবিধি অনুসারে চলতে পারে, বলতে পারে, তার আদর্শের মতাদর্শ। এখন অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পর এখন কিছু জায়গায় এসে আটকে গেছে। আমি গতকালকেরটা বলি। গতকালকে যেটা হয়েছে, যেটা আলী রিয়াজ সাহেব একটা বলেছেন, জুলাই সনদের অগ্রগতি খুব হতাশাব্যঞ্জক, তিনি বলেছেন। প্রথম আলো অনলাইনে আমি দেখলাম। এবং এখানে যেই গণ অধিকার পরিষদের যিনি নুরুল হক নুরু এবং এনসিপির যে ছাত্রনেতা, তারা যে বক্তব্য দিয়েছেন গতকালকের বৈঠকের পরে, তাতে পুরোপুরি দোষ চাপিয়েছে তারা এবং অনেকটা ক্ষোভ ঝেড়েছে বিএনপির উপরে। তারা বলতে চাচ্ছে যে জুলাই সনদের সব আলোচনা যখন শুরু হয় এক জায়গায় এসে আটকে যায়, বিএনপি দ্বিমত পোষণ করে। এবং তারা বলতে চায় বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বৃহৎ দল, মানে জনসমর্থিত এবং বলে পুরনো অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, 3বার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এবং এই কারণে বলা হয় যে বিএনপি আপত্তির কারণে জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে পারছে না। আবার পক্ষান্তরে দেখেন, সালাউদ্দিন সাহেব, বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য এবং এই ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সভায় নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, তিনি কিন্তু তার যুক্তিতে ঠিক। তিনি বলতেছেন যে সব দাবি যদি মেনে নিতে হয় তাহলে আলোচনা বৈঠকে এসে দরকার কি? এখানে আমি আপনাকে বলবো, আপনি আমাকে প্রশ্ন করছেন জুলাই মাসে জুলাই সনদ হবে কি? জুলাই মাসে জুলাই সনদ হওয়ার মানে আমি মনে করি হয়তো একটা হবে, কারণ শেষ মুহূর্ত প্রধান উপদেষ্টাকে হস্তক্ষেপ করতে হবে। বা হস্তক্ষেপ মানে কি, তিনি তো আর জোর করে চাপিয়ে দিতে পারবেন না, তিনি সবগুলো দলকে উনি অনুরোধ করবেন। এখানে মুশকিল হয়ে গেছে। আমি আবারও এই বলি একটা কথা খুবই শক্তিশালীভাবে,
আমাদের সরকারের যে শক্তিশালী অবস্থান থাকা দরকার ছিল, সরকার শক্তিশালী অবস্থানে নাই। দেখেন, সরকার একটা বেকায়দার মধ্যে আছে। সরকার যদি একবার এক দলের সাথে কথা বলে যদি তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি, সাথে সাথে অন্য দলগুলো বলে এই সরকার নিরপেক্ষ না। কি হলো, এতদিন বন্ধ আমরা সবাই শুনলাম, বললো যে সরকার হচ্ছে এনসিপি সরকার, কারণ ছাত্রদের প্রতিনিধি আছে এবং তারাই সিদ্ধান্ত নেয়। এবং প্রফেসর ইউনূস সাহেব কি কারণে আমি জানি না, উনি বলে ফেলছিল আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। ভুল বলছেন উনি, আমি আজও বলবো। উনার নিয়োগকর্তা ছিল ওই দিন ৫ আগস্টের পরে ছাত্র জনতা, দেশের আপামর। এবং কোন সরকার এই যাবৎকালে ৭১-এর পরে, আমি বলবো যদি ৭১-এর পূর্ববর্তী এবং ৭১-এর পরে, মুক্তিযুদ্ধের পরে কোনো একটা বিষয় এত বড় ঐক্যমত ছিল সাদা জাতি, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব সেই জনসমর্থন পেয়েছিলেন। তিনি সেই জনসমর্থনটাকে উনি ঠেলে দিলেন একটা অংশের দিকে। এটা বিরাট ভুল ছিল। তখন কিন্তু রাজনৈতিক দলও কিন্তু প্রফেসর ইউনূসের বিষয়ে কোনো না না না, উনি কেন একবার এই কথাটা বলেছেন আমি আজও জানি না। উনি যদি এই কথা বলার পর থেকে একদল ছাত্র মনে করলো ছাত্রদের, উনি শুধু ছাত্রদের। আবার যখন দেখেন তিনি লন্ডনে গেলেন, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলেন। সেই বৈঠকটা কিন্তু আপনার খেয়াল করবেন, এইটা কিন্তু শুধু বিএনপির না, পুরো দেশবাসীর একটা অপেক্ষা ছিল কি হচ্ছে আসলে বৈঠকে, কেন বৈঠক হচ্ছে প্রশ্ন ছিল। মানে বৈঠকের আগেই বৈঠক, কৌতূহল মানুষের। এখন এই বৈঠকটা হলো, বৈঠকটা হওয়ার পর জামাত ইসলামী সহ এনসিপি বলে বসলো তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। কেন? যে তিনি একটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত প্রধানের সঙ্গে লন্ডনে গিয়ে বাংলাদেশে বসে যখন উনি একাধিক রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেন, এখন দেখেন তখন এই প্রশ্নটা আসে। ওই যে বলছি সরকার নিজে আসলে নিজের অবস্থান শক্তিশালী করতে পারে না। সরকার কখনোই, আপনি কতগুলো জিনিস খেয়াল করবেন, সরকার বলে মব জাস্টিস কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমি মব জাস্টিস বলি, আমি বলি মব সন্ত্রাস। আইন আপনি হাতে তুলে নিতে পারেন না, যতই আপনি অপরাধ করেন আমি আপনাকে মারতে পারবো না, কারণ আমার দেশে একটা প্রচলিত নিয়মের বিধি আছে। যে কথাটা বলছিলাম, সরকার সব জায়গায় দুর্বল। সরকার নিজেকে কখনোই শক্তিশালীভাবে স্থাপন করতে পারেনি বলে এই যে আজকে যে জুলাই সনদ নিয়ে, জুলাই চার্টার নিয়ে সমস্যাটা, এত আলোচনা, সরকার তার কথা বলবে যে আমরা জনগণ আমাদেরকে, তা তো বলেছে যে সকল ম্যান্ডেট আছে, বলছে না সরকারের মুখপাত্র, যদি আপনাদের থাকে তাহলে আপনারা করেন। এবং বিএনপি কিন্তু বলছে যে এই সমস্ত বিষয়গুলো সরকারের রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে পাশ করানো যায়, আপনি এগুলো করে ফেলেন, এগুলো দেরি করতেছেন কেন? প্রশ্ন উঠছে এখন 3টা জায়গায় এসে আটকে গেছে। একটা জায়গা বড় আটকা, প্রথমে ছিল 2 প্রধানমন্ত্রী 10 বছরের বেশি, 2 টার্মে বেশি হতে পারবে না। বিএনপি বলছে 2 টার্মের পর একটা গ্যাপ দিয়ে হতে পারবে, সমস্যা কি? ভাই বিএনপির কথায় যুক্তি আছে, তাদের কথায় যুক্তি আছে। বিএনপির কথা হচ্ছে ভাই আমি যদি বলি, আমি আপনি বলার কে, আমি বলে দিতে পারবো যে আপনি ডানের নদীতে, পদ্মা নদীতে গোসল করতে পারবেন না, যমুনা নদীতে করতে পারবেন, নদীর পানি তো এক মিলিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে জনগণ যদি চায়, জনগণের উপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আপনি বলছেন গণভোট করেন, গণভোট করতে গেলে দেশের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আপনি একটা গণভোট আয়োজন করবেন কিসের ভিত্তিতে? ফলে বিএনপির দাবিটা যখন বিএনপি মানছিল, একটা পর্যায়ে বিএনপি কিন্তু দাবিটা মেনে নিল। আমি আপনাকে আজকে একটা কথা বলি, বিএনপি যে রাজনৈতিক দল, এই মুহূর্তে তার যে জনসমর্থন, মানে একটা আপনি ভোট দিয়ে দেখেন বিএনপি নিশ্চিন্তে পাশ করবে। এটা আমার মনে হয়েছে মানুষের পারসেপশনটা এরকমই আছে। এখন বিএনপি এই দাবি মেনে নিল, এখন দাবিটা মানার পর আমরা এখন আবার নতুন করে যদি বলি যে এবার আনুপাতিক হারে ভোট হতে হবে, উচ্চ কক্ষে নিম্ন কক্ষের ভোট প্রাপ্তির আনুপক্ষে, বিএনপি মানবে কেন ভাই? আমার কিসের ঠেকা? বিএনপির কোথায় দায়টা পড়ছে আমাকে এটা বলেন তো। বিএনপি বলবে ভাই আপনি নির্বাচন দিবেন, দেন আমি ইলেকশন করব, যদি আমি পাস করি জনগণ ভোট দেয় আমি সরকার গঠন করব, গেল একটা। এবার আবার কি আসছে, সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে হবে। আমি সংবিধান বলছি যে এখন হচ্ছে সংবিধানের মূলনীতি পরিবর্তনের কথা আসছে। মূলনীতিতে বলেছে যে প্রথমত এনসিসি গঠন করতে হবে। এনসিসিতে বিএনপি একটা পর্যায়ে বললো না, এনসিসি না, আপত্তি করছে। বিএনপি আপত্তি করেছে, যে বিএনপি বলেছে ঠিক আছে, তারপর একটা ঐক্যমত কমিশনের সবাই মিলে বললো ঠিক আছে আমরা একটা সাংবিধানিক একটা মানে একটা পদমর্যাদা নিয়োগ, সাংবিধানিক নিয়োগ কমিটি একটা করে দিই, ধরেন এরকম। এখন আসলো যে নিয়োগ কমিটিতে কে কে থাকবে, এখন দাবি উঠলো প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন, দুদক, তারপর পুলিশ প্রধান, মানবাধিকার কমিশন। এখন বিএনপির কথা হচ্ছে যে আচ্ছা আপনারা যদি সরকার একটা রাষ্ট্র তো চলো কয়েকটা অর্গানকে নিয়ে, এখন ধরেন একটা হচ্ছে
নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তো সংসদ, এই জায়গাগুলো। এখন তারা বলছে আপনি একটা রাষ্ট্রের নির্বাহী প্রধানেরকে হাত পা যদি এতভাবে বেঁধে দেন তাহলে উনি রাষ্ট্র চালাবে কিভাবে? বিএনপির যেটা কথা ছিল যে ঠিক আছে আপনারা সবগুলো এভাবে না করে আমরা এই জায়গাগুলো করতে হলে, আর সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনতে হলে বা এই ধরনের কাজ করতে হলে আপনার একটা সংসদের অনুমোদন লাগবে। এইটা অধ্যাদেশ দিয়ে হবে কিনা এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন, এটা আমারও সঠিক জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএনপি এই জায়গাতে একমত হয়নি। তারপরে এর মধ্যে একটা আলোচনা আবার আসছে যে আনুপাতিক হারে ভোট। আপনি জানেন যে আনুপাতিক হারে ভোটের বিষয়ে শুরু থেকেই বিএনপির আপত্তি আছে, যে বিএনপি বলতেছে যে আনুপাতিক হারে ভোট হলে কোন এলাকায় কার এমপি কে এটাই পাবলিক কিভাবে জানবে? এমপির কাজ হচ্ছে মানুষের জনসেবা করা। এখানে আনুপাতিক হারে ভোট হলে মার্কা দেখে ভোট দিবেন। মার্কা, যে একটা মার্কা কি, যে এক্স একটা মার্কা, এক্স কে আপনি ভোট দিবেন, ওয়াই একটা মার্কা, ওয়াই কে একটা ভোট দিলেন, তার ওয়াই তারপর প্রতিনিধি ঠিক করবে তারা আনুপাতিক হারে। এখন তারা বলছে নিম্ন কক্ষের আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষে গেলে, কিন্তু বিএনপি বলছে যে না, আমি এখন যে প্রচলিত ধারা আছে জনগণ স্পেসিফিক মানে নির্দিষ্ট একজনকে নির্বাচিত করবে, সেই নির্বাচনের অনুপাত হিসেবে উচ্চ কক্ষে একটা যদি যায়, দ্বিস্তর পার্লামেন্ট আসলে হবে কিনা সেটাও কিন্তু এখন আমরা বুঝতেছি না। যদি হয় তাহলে উচ্চ কক্ষেও সেখানে মেজরিটি পার্সেন্ট দিয়ে সংবিধানের করবে। এই জায়গায় তাদের অপোজিশন যুক্তির কথা হচ্ছে যেটা, বা কালকে নুরু যেটা বারবার বলছিলেন, বা আমাদের এনসিসির নেতৃবৃন্দ বা জামাত ইসলাম থেকেও যেটা বলা হয়েছে, যে সেখানে যদি আমরা অতীতে দেখেছি যে মেজরিটি বা অ্যাবসলিউটলি মানে 1/3 মেজরিটি যদি থাকে, ধরেন 300 আসনের মধ্যে 201টা আসন থাকে, তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে কোনো কিছু সে বদল করে ফেলতে পারে, তখন তাতে ফ্যাসিবাদ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এখন সালাউদ্দিন সাহেবের বক্তব্য যে অতীতের শাসন ব্যবস্থাকে মনে রেখে আপনি সবকিছুকে কেন মনে করছেন ফ্যাসিবাদী হবে, মানে এই জায়গাটাতে খুব একটা। আপনার কি মনে হয় না যে এখানে এই যে আপনি যেটা বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন মানে প্রতিটা রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, তারা কিন্তু তাদের স্বার্থ দেখছে। কারণ তারা যদি ভোটের অধিকার আনুপাতিক হারে নির্বাচনে, তো ভোটের উপরে ভিত্তি করে সমস্যাটা তো এখানে, সমস্যাটা তো হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলই তো তার স্বার্থই দেখছে। এখন দেখেন যে ওই যে বললাম প্রথমে ছিল এক দফা, তখন সবাই এক, যখনই তার বিভিন্ন দলের নিজস্ব স্বার্থ, যেমন আপনি নিশ্চয়ই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার যে আজকের আধুনিক মালয়েশিয়া হচ্ছে তার উপকার মাহাথির মোহাম্মদের একটা ইন্টারভিউ আপনি নিশ্চয়ই পড়েছেন। তিনি কত দূরে থাকেন, বাংলাদেশের মতো একটা মানে দেশ তাদের তুলনায় অনেক যথেষ্ট, আয়তনের তুলনায় যথেষ্ট ছোট, আমরা অর্থনৈতিক দিক থেকে তাদের চেয়ে অনেক পিছিয়ে আছি, তাদের সাথে মিল আছে, তারা মুসলিম, আমরা মুসলিম, আমাদের একটা বড় জনশক্তি রপ্তানি হয় মালয়েশিয়ায় এবং সেখান থেকে আমরা ভালো রেমিটেন্স আসে। এখন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে যখন শেখ হাসিনাকে পতনের জন্য বাংলাদেশের যে সকলের ঐক্যবদ্ধ ছিল, প্রফেসর ইউনূসকে বলছে যে এখন বাংলাদেশের মানুষ আর ঐক্যবদ্ধ নাই। কারণ কি? কারণ নিশ্চয়ই উনি কারণগুলো যেগুলো বলেছেন তার মধ্যে যে সবাই আসলে এক ছিল, সবাই এখন হয়েছে যার যার স্বার্থে আলাদা। ওই যে কথাটা আসলে কিন্তু তিনি বলেছেন, কথাটা সঠিক। আমি এখানে একটা কথা বলবো, আমাদের এটার ব্যর্থতা কি জানেন? আজকে বলি আপনাকে, ইতিহাসে একদিন লেখা থাকবে। আমি স্বনির্বন্ধন, বা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি স্বনির্বন্ধন অনুরোধ করবো এখনো সরকার প্রধানকে, এই জাতিকে একটা বড় পথ দেখানোর জন্য যে প্রফেসর ইউনূস সাহেবের প্রতি যে সবার যে আস্থা ছিল, প্রফেসর ইউনূস সাহেব শুরুর দিক থেকে শুরুতে যে কাজটা করার কথা ছিল, 10 মাস পরে সেই কাজটা করার চিন্তা করছেন, 10 মাস পরে যে কাজটা করার শুরু কথা করছেন, 10 মাস আগে তিনি কাজটা করে পেতেন। এইটা আমি বলবো কোড আনকোড, আমি বলছি এটা অনেকেরই বক্তব্য আছে, সরকারের আসলে একটা সরকার পরিচালনার অনভিজ্ঞতা এর জন্য দায়ী, ব্যক্তি কাউকে আমি দায়ী করছি না। আজকে দেখেন এই যে জাতিটা বিভাজন হলো, এই বিভাজনের জন্য আমি বলবো ওই সময় আমাদের এই বিভাজিত হতে দেওয়াটা ঠিক হয় নাই। আমরা জাতিকে, উনি বলেছিলেন কিন্তু আমার এয়ারপোর্টে এসে বলছেন যে আমরা জাতিকে আর বিভাজিত হতে দিব না, কিন্তু বিভাজন তো করে দেওয়া হচ্ছে, বিভাজিত তো আপনি ঠেকাইতে পারেন নাই। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে পট পরিবর্তনের পরে 5 আগস্ট জাতির উদ্দেশ্যে যখন সেনাপ্রধান ভাষণ দিলেন, তখন কিন্তু উনি একটা সুন্দর কথা বলেছিলেন, জাতিকে একটি বার্তা দিয়েছিলেন যে 18 মাসের ভিতরে আমরা একটি নির্বাচন দেওয়ার চিন্তা করছি, বা উনি বলেছিলেন নির্বাচন হবে, অর্থাৎ নির্বাচিত সরকারের কাছেই দেশের ক্ষমতাটাকে দেওয়ার ইচ্ছা ছিল। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে উনিও কিন্তু কাছাকাছি কথা বলেছিলেন, কিন্তু এরপরে কিন্তু নির্বাচনের বিষয়ে আর কোনো না। এখানে দেখেন একটা ছোট্ট জিনিস আছে, সেনাপ্রধান 5 আগস্টের দায়িত্ব নেওয়ার পর উনি সরাসরি নির্বাচন করেন, উনি বলছেন একটা অন্তর্বর্তী সরকার হবে,
উনি বলেছিলেন এরপরে সরকার গঠনের পর উনি রয়টার্স একটা ইন্টারভিউতে সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার সত্ত্বে আমরা সরকারকে সমর্থন দিয়েছি এবং সর্বধরনের সমর্থন দিয়ে যাব। আচ্ছা, প্রফেসর ইউনূস সাহেবের এখন আমি একটা কথা বলি যে যেদিন উনি দায়িত্ব নিলেন, তিনি দায়িত্ব নেওয়ার পরে যেটা বললাম 10 মাস পরে তিনি কেন বললেন, 10 মাস আগে যে কথা, উনি যখন দায়িত্ব নেওয়ার পরে বুঝলেন একটা দেশটাকে নতুন করে গড়তে হবে, সবাই তাকে দেয়, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর নির্বাচনের কথা না, তিনি সেদিন যদি এই সরকারের রূপরেখা বলে দিতেন, মানে সেদিন মানে বলছি তার 2-3 দিন পরে তার পারিষদ কিনে বসে যে আমি রাষ্ট্রটা কিভাবে চালাবো, এই রাষ্ট্র বিনির্মাণ করতে হলে আমার কি কি করতে হবে। আপনি বলছেন কমিশন গঠন করে শুধু সময় কাপড়, কমিশন গঠন না, উনি কমিশনের আগে ওনার যদি একটা টাইমলাইন বলে দিতেন যে আগামী 3 বছর, আগামী 2 বছর, ভাই সরকারটা এখন দেখেন প্রশ্ন উঠছে, ভাই সরকারকে আপনি শপথ নিলেন কার কাছ থেকে? আপনি সংবিধানের আলোকে বললেন আপনি রাষ্ট্রপতির কাছ থেকে, তাহলে তো সংবিধানের আলোকে যখন শপথটা নিচ্ছেন, অন্তর্বর্তীকালীন যদিও সংবিধানে লেখা নাই কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে সুপ্রিম কোর্টের মতামত দিয়ে বলা হয়েছে এটা ফাইন, এরপরে তার কোনো প্রশ্ন নাই এটা নিয়ে। তা আপনি যখন নিয়েছেন তখন আপনার রোড ম্যাপ আপনি বলেন নাই, আপনি একটা কথা বলছেন জনগণ যতদিন চাইবে, জনগণ যেদিন বলবে আমরা সেদিন চলে যাবো, আমরা জনগণ চাইলে চলে যাব। জনগণ, এই যে সবাই আমরা একটা ফেক টার্ম ইউজ করি জনগণ, ভাই জনগণ কথা বলে না, ওই বলে 5 আগস্ট বলেছিল, ওই বলেছিল 71 সালে বলেছিল, 90 সালে বলেছিল, আপনার মনে রাখতে হবে। কারণ এই জনগণ মানুষ, এই বাংলার মানুষ এত দুঃখী, আমরা নিজেরা পেটে ভাতে কাজ করে খাই, আমাদের রাজনীতির যে ম্যাক্সিমাম লোকের দেখেন রাজনীতি নাই, একটা জনসংখ্যা কত লোক, 10 লাখ লোক মিছিল করলে কি 20 কোটি লোকের মতবাদ হয় না, কিন্তু মানুষের সিম্প্যাথি থাকে। আজকে যে জায়গাটা আমরা আসছি, আপনি চিন্তা করেন বাংলাদেশের এই যে জুলাই সনদ, জুলাই চার্টার অনুযায়ী নির্বাচন হবে, আজকে এনসিপি আজকে পদযাত্রা করে বলেছে বিচার সংস্কার, সংবিধানের মৌলিক পরিবর্তন নীতির দাবিতে তারা অটল থাকবে, তারা একটা রাজনৈতিক দল হিসেবে। আমি যে কথাটা বলছিলাম যে এই যে বিভাজন কখন হলো জানেন, যেদিন আমাদের প্রধানমন্ত্রী বলে দিলেন ছাত্র আমার নিয়োগকর্তা, সেদিন কিন্তু অন্য দলগুলো বিভাজিত হয়ে গেল, মানে তাকে নিয়োগ করতে দেন, এইটা একটা ভুল। আরেকটা বলছে ম্যাটিকুলাস প্ল্যান যারা করেছে, না সবাই এর অংশ ছিল। আমি বলবো এই ভুলের বার্তা থাকার পরে আস্তে আস্তে আমি বলবো যারা আমাদের হীরক মর্যাদা পাওয়ার দরকার ছিল, এই যে ছাত্র নেতৃবৃন্দ, তাদের রাজনৈতিক দল গঠনটা অনেকে মনে করে এটা সরকারের একটা অংশ, কিন্তু সরকার কেউ কিন্তু নাই এর সাথে। কিন্তু কোথায় মনে হলো যখন সরকারের থেকে পদত্যাগ করে এসে নাহিদ ইসলাম এটা দায়িত্ব নিলেন, এবং দেখেন তখন কতগুলো প্রশ্ন উঠলো, আর এই যে আমাদের অতীত জীবনে যেটা আসলে কিন্তু তা না, সরকার অংশ। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি এখন অনেক ধরনের এগুলো করাতে হয়েছে কি, কিছু গুঞ্জন তৈরি হয়েছে, তো আপনার কাছে এখন মনে হচ্ছে না যে টিপিক্যাল রাজনৈতিক দলের মতোই, মানে তাদের কাছে তো আমাদের একটা প্রত্যাশা ছিল অনেক বড়। দেখেন এখন আমি একটা কথা বলি, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, মানে আমি ঠিক জানি না, জাতীয় নাগরিক পার্টির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হঠাৎ করে দেখলাম বললেন যে 300 আসনের মধ্যে বিএনপি 50 থেকে 100টা পাবে। মানে আমি ঠিক জানি না, মানে আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় আলোকে বলে আমরা মাঠে ঘাটে কাজ করছি, মানুষের ইয়ে করছি, মানে তিনি আশা করতে পারেন না। আমি খুব খুশি হতাম তিনি যদি বলতেন তার জায়গা থেকে আমরা মানুষের কাছে যাব, আমরা জানি না আমরা কয়টা কে পাবে জানি না, কিন্তু মানুষের কাছে আমরা আমাদের আদর্শের কথা বলছি, চলুন বাংলাদেশটা বদলে দেই, নতুন বাংলাদেশ গড়ি, যদি মনে করেন তাহলে আমাদেরকে ভোট দেন। মানে আমি তাদের কাছে এই আশাটা করেছিলাম। আমি একটু আপনাকে একটা জিনিস জানতে চাই তার আগে, যে রাজনৈতিক বা এই ধরনের সব বিষয়ে ঐক্যমত হবে না দেখেই তো আলাদা আলাদা প্ল্যাটফর্মে রাজনৈতিক দল হয়, নাহলে তো একটি দলই থাকতো। সবাই একমত থাকলে যেভাবে ফ্যাসিস্টকে সরানোর জন্য বা নামানোর জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সবাই এক হয়েছিল, সব ঠিক ছিল, কিন্তু এরপরে মতবিরোধ হবে, আমরা একমত হতে পারবো না দেখে আলাদা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম। কিন্তু জুলাই সনদের বিষয়ে বিএনপি কিন্তু সরাসরি বলেছে যে বেশ কিছু বিষয়ে তারা কিন্তু একমত, রাজি হয়েছে। তাহলে এই যে সব বিষয়ে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসেছে, সেই সব বিষয়গুলো দিয়ে একটা জুলাই সনদ তৈরি করা যায় কিনা আপনার কি মনে হয়? না, এটা তো যায়, অবশ্যই যায়, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে যেখানে জামাত ইসলামী এবং এনসিসি এবং এই গণতন্ত্র পার্টি এনসিপি সহ আরো আপনার এবি পার্টি, তারা যেভাবে জিনিসগুলো এখন নিয়ে এসেছে, এখন যদি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে হয়, এখন যদি আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হ্রাস করার বিষয়ে যে জায়গাগুলোতে নিয়ে আসা হয়েছে, এবং আচ্ছা আপনি আমাকে বলেন, খুব অবাক হই, আমাদের দেশে কি এটা সবচেয়ে বড় সমস্যা? আমি তো বলবো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে কোনো দলের নির্বাচিত সরকার আসা পরে পুলিশের কি হবে, পুলিশের বিষয়ে কোনো আলোচনা নাই কেন? অথচ আমার মনে আছে
এই পুলিশকে নিয়ে সবচেয়ে শুরু হয়েছিল। পুলিশ এখন পর্যন্ত 10 মাসে পুলিশ এখন পর্যন্ত রিফর্ম ওইভাবে হতে পারে নাই। পুলিশের যে সম্পর্কে যে সুপারিশ আসছে সেটা জনসম্মুখে আসলো না কেন? আমি খুব অবাক হই। সেখানে এত বড় আমাদের যারা আগামী দিনে রাষ্ট্র চালাবে তারা কেউই এটাকে হাত দিল না। কারণ আমি যতটুকু শুনেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত এটার আলোর মুখ দেখার সম্ভাবনা নাই। তাহলে কি লাভ হলো ভাই? আজকে খুব অবাক লাগলো, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, আমি শেষ করি, পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছেন, সেখানে রাস্তার মধ্যে কতগুলো ছেলে মেয়ে, আমাদের খুব তরুণ ছেলে মেয়েরা বসে আছেন। পুলিশ কমিশনারকে যাওয়ার পর জুলাইয়ের আন্দোলন বলা হচ্ছে, উনি বলছেন স্লোগান দিয়ে লাভ নেই, উঠে যাওয়ার টাইম দিচ্ছে উঠে যাও, না তো চ্যাংদোলা করে যে গাড়িতে তুলে দেবো। পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ কমিশনার বলছেন মানতে হবে। কি বুঝলেন? ওই ছেলেবেলেগুলো হতাশ, তারা বলে এটা কোনো কথা? হ্যাঁ, কথা বলতে হবে। পুলিশ এখন বলতে বাধ্য হচ্ছে, কারণ আপনি পুলিশের রাস্তার ব্যারিকেডের উপরে আপনি যেতে পারবেন না, আমি হই আপনি হই যে কেউ হোক। এখন পুলিশ এই যে ভূমিকাটা আসেন, পুলিশ কমিশনারকে এটা বলতে হলো বাধ্য হয়, এবং পুলিশ কমিশনার একটা পর চলে গেলেন, সব অফিসার বুঝাচ্ছেন। এই যে অবস্থাটা তৈরি হয়েছে আমাদের, যে কারণটা কি জানেন? পুলিশের মনোবল তৈরি হবে তখন যখন আপনি পুলিশকে বলবেন ইয়েস তুমি রাষ্ট্রের সেবক, তুমি কোনো সরকারের সেবক না, তুমি কোনো মন্ত্রীর হুকুমের দাস না, তুমি হচ্ছে আইনের হুকুমের দাস, তুমি জনগণের বন্ধু। পুলিশকে যখন এইটা বলছে, তুমি যদি অন্যায় আদেশ না পালন করো তোমার চাকরি যাবে না, তোমার বদলি বান্দরবন ট্রান্সফার হবে না। পুলিশের প্রবিধানে যদি এটা লেখা থাকে, পুলিশ কখনোই আপনার অন্যায় হোক আমি এই বিষয়ে, এই যে বললেন জুলাই সনদ, তাহলে কিভাবে হবে? জুলাই সনদের একটা অংশ বাদ, পুলিশের বিষয়টা আসতেছে না। জনপ্রশাসন নিয়ে দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে, মানে অনেকগুলো ইস্যু ছিল, হয় নাই। দুদকের কমিশনার, দুদককে কি কি করা হবে এটা নাই। এখন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা, নির্বাচন কেন্দ্রিক করার আগে সরকারকে চালানোর বিষয়ে, এইটা নিয়ে হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় এইতে রাজনৈতিক দলগুলোকে বলছে একটু ছাড় দিতে, একটা আগায় আসতে। শেষ মুহূর্ত পর্যন্ত এখন ইগো প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ বিএনপির জন্য ইগো প্রবলেম হয়ে দাঁড়াবে, তাদের জন্য ইগো প্রবলেম হয়ে দাঁড়াবে। শেষ মুহূর্ত পর্যন্ত এইটার কে ঐক্যবদ্ধ করতে পারবে এইটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমার বিশ্বাস নিজেদের স্বার্থে হলো, দেশে নিজেদের স্বার্থ ত্যাগ করলে দেশের স্বার্থ হলো রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে এসে জুলাই সনদটাকে অন্তত দিয়ে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার সাথে যেহেতু বৈঠক হয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে দেশকে ধাবিত করা উচিত, এর বাইরে বিকল্প নাই। মানে ক্লিয়ার করে এখন বলা যায় যে হ্যাঁ, জুলাই সনদ হয়তো হবে, কেউ না কাউকে এর জন্য এগিয়ে আসতে হবে, সেটা তারেক রহমান দেশে আসার পরে হতে পারে, কিন্তু সবকিছু যত সম্ভব দ্রুত করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। আমরা এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। দর্শক, শেষ করছি আজকের সংবাদ বিশ্লেষণ। ভালো থাকুন, সুস্থ থাকুন।